একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের অধ্যায় 3 থেকে সেল কেমিস্ট্রি এর অন্তর্ভুক্ত প্রোটিন সম্পর্কে আলোচনা করব। প্রোটিনের টপিকটা একটু লেন্দি, আপ টু সিম্পল প্রোটিন এটুকু পর্যন্ত পড়াবো। সিকোয়েন্সিয়াল অর্ডারে আমি এর পরের লেকচারগুলো তোমাদের জন্য প্রোভাইড করব। তোমরা অনলাইন ক্লাসের সাথে থাকবে, আমার সাথে থাকবে। একাদশ শ্রেণী যারা 20-21 শিক্ষাবর্ষের, তোমাদের জন্য এটা আমার 36তম ক্লাস, এবং দ্বাদশ শ্রেণীর জন্য বলবো আমার 98তম ক্লাস। মাঝখানে বেশ কিছুদিন আমি তোমাদের জন্য ক্লাস দিতে পারিনি, কিছু কারিগরি ত্রুটি ছিল, আমার ল্যাপটপে একটু সমস্যা ছিল, যার কারণে আমি ক্লাস রেডি করা সত্ত্বেও দিতে পারিনি। তো যাই হোক, সেই সমস্যা রিমুভ হয়েছে, আশা করছি এখন থেকে কন্টিনিউ পাবে। দেখা যাক, আমরা আলোচনা করি, পরের স্লাইডে যায়। প্রোটিন বা আমিষ, গ্রিক প্রোটিওজ হতে প্রোটিন শব্দের উৎপত্তি। প্রোটিওজ অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেয়াল করবা, প্রোটিওজ অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রোটিন জীবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। বিভিন্ন অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে একটি প্রোটিন অণু গঠন করে। প্রোটিন অণু গঠন করে অ্যামিনো অ্যাসিড। বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, তার মধ্যে প্রধানত 20টি অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে, ওই যে বলেছিলাম আগের ক্লাসগুলোতে যখন অ্যামিনো অ্যাসিড পড়িয়েছিলাম, পারমুটেশন, কম্বিনেশন, বিন্যাস এবং সমাবেশ, এভাবে ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম। ধরে নাও 1 থেকে 20, একের পরে 2 লিখলে 12 হয়, একের পরে 2 লিখে পরে 3 লিখলে 123 হয়। কিন্তু এই 1, 2, 3কে যদি আমরা একটু ভিন্নভাবে সাজাই, একের পরে 2 না দিয়ে যদি 3 নিয়ে আসি, তাহলে সেটি আর 123 থাকছে না, 132 হয়ে যায়। এইভাবে 2কে যদি আগে নিয়ে পরে 1, তারপরে 3, 213 হয়। 2কে আগে রেখে মাঝখানে 3 আনলে 231 হয়। ঠিক এই রকমই অ্যামিনো অ্যাসিডগুলো কোনটার পরে কোনটা বসছে, যে কারো পরে যে কেউ বসতে পারে প্রোটিন গঠনের স্বার্থে। তখন এদের বিন্যাস অনুযায়ী প্রোটিনটা ভিন্ন রকম হয়ে যায়। এইভাবে এরা পারমুটেশন, কম্বিনেশন পদ্ধতিতে বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে একটি প্রোটিন অণু গঠন করে। প্রোটিন শব্দটি প্রথম প্রয়োগ করেন জিম মুল্ডার 1839 সালে। প্রোটিন হলো অসংখ্য অ্যামিনো অ্যাসিড সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। অন্যভাবে বলা যায়, প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ, যা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বা আমিষ বলে। একটি কোষের অভ্যন্তরে সারাক্ষণ শত শত প্রকার প্রোটিন তৈরি হয়। অ্যামিনো অ্যাসিডের বহু অণু পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে একটি প্রোটিন অণু তৈরি করে। আমরা পরের স্লাইডে পেপটাইড বন্ধনটা দেখব। অ্যামিনো অ্যাসিডের পলিমার, ওই যে বলেছি বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড, প্রধানত 20টি অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। আর একটির পর একটি যখন পেপটাইড বন্ড, অ্যামাইড বন্ড দ্বারা গঠিত হয়, তখন সেটার পলিমারাইজেশন হয়, সংখ্যায় বাড়ে আর কি। তারা চেইন ফর্ম করে, সেই চেইনগুলো থেকেই মূলত পেপটাইড চেইন, এবং একটি পেপটাইড চেইন এক এক ধরনের প্রোটিন হিসেবে পরিচিত। দেখো পরের স্লাইডে আমরা কি দেখছি, খেয়াল করো। এই বন্ডটি হচ্ছে পেপটাইড বন্ড, এই বন্ডটাই পেপটাইড বন্ড। এই যে পেপটাইড বন্ড, এটাকে এই যে অ্যারো সাইন দিয়ে এই টোটাল স্ট্রাকচারটাকে আবার এখানে দেখানো হয়েছে। এই যে খেয়াল করো, এটা হচ্ছে অ্যামিনোমূলক, এটাই কার্বন, এটা হাইড্রোজেন, এটা পার্শ্ব শিকল আর এটা হচ্ছে COOH কার্বক্সিল মূলক। সি একটি ও, এই একটিও এইচ কার্বক্সিল মূলক। এইটা একটি অ্যামিনো অ্যাসিড, এটা কার্বক্সিল মূলকটি, এটি আরেকটি অ্যামিনো অ্যাসিড। এই যে দেখো, এটা অ্যামিনো মূলক NH2, এটা পার্শ্ব শিকল যেটা, এটা বিভিন্ন যৌগ হতে পারে। এই যে কার্বন, এইটাই হাইড্রোজেন, এটা COOH, এটি হচ্ছে কার্বক্সিল মূলক। এইখানে দেখো, এটা মূলত আলফা অ্যামিনো মূলক, এই সেন্টারের কার্বনের সাথে যুক্ত এই আলফা অ্যামিনো মূলক। তার যে নাইট্রোজেন, অ্যামিনো মূলকের নাইট্রোজেন, এর যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা দেখো,
আবার এখানে হাইড্রক্সিল গ্রুপটা দেখো, এরা মিলে পানি তৈরি করে, এই যে পানি তৈরি করেছে H2O, তার মানে একটি অ্যামিনো অ্যাসিড আরেকটি অ্যামিনো অ্যাসিড বন্ড গঠনের স্বার্থে এখানে যে বন্ডটা গঠিত হয়, যে বন্ডটা গঠিত হয় সিএন বন্ধন, এই যে কার্বন নাইট্রোজেন যে বন্ধন, এই সিএন বন্ধন মানে সি ডবল ও এইচ, এখান থেকে ওটাই দেখি এই ওএইচটা চলে গেল, এই অ্যামিনো মূলকের এইচটা চলে গেল, এই সিএন একটা বন্ধন তৈরি হলো, এই সিএন বন্ধন তৈরি হলো, এই সিএন বন্ধন, খেয়াল করো, একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের এবং অপর একটি অ্যামিনো অ্যাসিডের হাইড্রোজেন আর কি অ্যামিনো গ্রুপের যুক্ত হয়ে পানি বের হয়ে যায় এবং কার্বন নাইট্রোজেন বন্ধন তৈরি হয়। এই যে হাইড্রোজেন H2O পানি, এই পানিটা বেরিয়ে গেল যে H2O, এটা হলো এই যে অ্যামাইড বন্ড, পেপটাইড বন্ড গঠনের স্বার্থে দুটি অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হবে তখন এক অণু পানি বেরিয়ে যায়, এর ফলে পেপটাইড বন্ডটা তৈরি হয়। এইভাবে যেহেতু এখানে এখানে দুটি অ্যামিনো অ্যাসিড, এই পাশের একটা এই পাশের একটা অ্যামিনো অ্যাসিড, দুটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েছে, এই যে অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো ব্লক, এই যে পার্শ্ব শিকলের কার্বন সি ডবল এইচ এর ওএইচ তো এখানে বেরিয়ে গেছে, এটা এদিকে সি, এটা সি ডবল এইচটা রয়ে গেছে, হাইড্রোজেনটা রয়ে গেছে, পার্শ্ব শিকল রয়ে গেছে, NH2 এর এইচটা এই যে বেরিয়ে গেছে, পানি তৈরি করতে গিয়ে বেরিয়ে গেছে। তাহলে দুটি অ্যামিনো অ্যাসিড এই যে বন্ড দ্বারা গঠিত হলো, এটাই অ্যামাইড বন্ড, এটাই পেপটাইড বন্ড। এর ফলে কি হলো, দুটো ডাইপেপটাইড, কেন ডাইপেপটাইড, দুটি অ্যামিনো অ্যাসিড এই জন্য ডাই, দুই থেকে ডাই। আশা করি বুঝছো। পরের স্লাইডে যায়, বিস্তার কোথায় পাওয়া যাবে। জীবদেহের প্রায় সর্বত্র প্রোটিন বিরাজমান, জীবদেহের সব অঙ্গে গাঠনিক বস্তু হিসেবে প্রোটিন বিদ্যমান। জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম, অ্যান্টিবডি, হরমোন এগুলো প্রোটিন। সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম নয়। জীবদেহে শুষ্ক ওজনের 50% প্রোটিন। গঠন দেখো, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে এক একটি প্রোটিন গঠন করে। একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামাইনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে অ্যামাইড বন্ড গঠন করে, ওই অ্যামাইড বন্ডটাই হলো পেপটাইড বন্ড। প্রতিটি পেপটাইড বন্ড তৈরিতে এক অণু পানি নির্গত হয়। দুটি ভিন্ন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গঠন করে ডাইপেপটাইড, তিনটি যুক্ত হয়ে গঠন করে ট্রাইপেপটাইড, 4 থেকে 10টি সংযুক্ত হয়ে গঠন করে অলিগোপেপটাইড। বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের প্রায় 50টি অণু পেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়ে পলিপেপটাইড সৃষ্টি করে। প্রোটিন হলো পলিপেপটাইড যৌগ। প্রোটিনকে ভাঙলে পলিপেপটাইড, এই পেপটাইডকে ভাঙলে পেপটাইড, সেই পেপটাইডকে অলিগো, এখান থেকে একসময় ট্রাই, তারপর মনে করো ডাই, এভাবে পেপটাইড হবে, একক পর্যায়ে চলে আসলে সেটি হবে অ্যামিনো অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছে। সুতরাং অবশ্যই প্রোটিন হলো একটি পলিপেপটাইড যৌগ। এগুলো একটু জানার জন্য বলছি। পেপটাইড দেখো, অ্যামাইড বন্ড, পেপটাইড বন্ড দ্বারা সংযুক্ত অ্যামিনো অ্যাসিডের একটি শিকল হলো পেপটাইড। পলিপেপটাইড কি, পেপটাইড, ইথিওপেপটাইড যাতে 50টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকে, মনে রাখবা। এটা এটা একটা মানে আমাদের জন্য এটা শর্ত আর কি, জানতে হবে কি পলিপেপটাইড আমরা কখন বলছি। পলি বাদ দিলে সেটাও তো পেপটাইড, কখন এটাকে পলি বলবো, বলছে 50টির অধিক যদি পেপটাইড, পেপটাইড যাতে 50টির অধিক অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড যখন 50টির অধিক হয়ে যায় তখন সেটাকে আমরা পলিপেপটাইড, তার আগে আমরা পেপটাইড হিসেবেই ধরে নিচ্ছি। প্রোটিন এক বা একাধিক পলিপেপটাইড যা ফোল্ডেড হয়ে নির্দিষ্ট ত্রিডাইমেনশনাল ত্রিমাত্রিক আকৃতি প্রাপ্ত হয়েছে, কেবল ফোল্ডের অবস্থা প্রাপ্ত হলেই প্রোটিন কার্যকরী হয়। এক পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন, উদাহরণ হিসেবে আমরা লাইসোজাইমের কথা বলতে পারি। দুই পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন, ইন্ট্রোপ্রিন, এগুলো হচ্ছে এক্সাম্পল। 3 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হচ্ছে কোলাজেন, 4 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। প্রকরণ হচ্ছে ভেরিয়েশন। প্রতিটি জীবদেহে অসংখ্য ধরনের প্রোটিন থাকে। একটি জীবদেহে যতটি জিনের প্রকাশ ঘটে, ওই দেহে কমপক্ষে তত ধরনের প্রোটিন থাকে। তাহলে কি জীবের ক্যারেক্টার প্রকাশে ভূমিকা রাখছে কি প্রোটিন। কাজেই হাজার হাজার ধরনের প্রোটিন একটি জীবদেহে থাকতে পারে। আবার দুটি প্রজাতির মধ্যে যেহেতু জিনগত পার্থক্য থাকে, সেহেতু এদের মধ্যে প্রোটিনের ধরনগত পার্থক্য থাকে। একই প্রজাতির দুটি জীবের কিছুটা পার্থক্য থাকতে পারে, কাজেই একই প্রজাতির দুটি জীবের মধ্যেও প্রোটিনের কাঠামোগত পার্থক্য থাকবে।
একই প্রজাতির দুটি জীব, মনে করো হোমো সেপিয়েন্স মানুষ, একটি মানুষ আরেকটি মানুষের মতো নয়। শুধু তা না, একই পিতামাতার সন্তান দুজন দুরকম, তিনজন তিন রকম, চারজন চার রকম, বাবা মা কিন্তু একই, বাট প্রত্যেকটি সন্তানের মধ্যে কিছুটা হলেও ইন্ডিভিজুয়ালিজম রয়েছে। এখানেও প্রোটিন এর ভূমিকা মুখ্য, আর এটি হলো প্রকরণ। এই যে ভেরিয়েশন, এই যে ভিন্নতা, এটি হলো প্রকরণ। সংশ্লেষণের স্থান, প্রোটিন কোথায় সংশ্লেষিত হয়? কোষের ক্ষেত্রে, জীবদেহের ক্ষেত্রে কোষস্থ রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয়। এটা আমরা উদ্ভিদ বিজ্ঞান থেকে যখন সেল অর্গানেলিস পড়িয়েছি, সেখানে রাইবোজোম যখন পড়িয়েছে তখন বলেছি, এবং এটা পরীক্ষায় দিয়েছেও। প্রোটিনের ক্যারেক্টারিস্টিক্স দেখো, প্রোটিন কলয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত। কলয়েডটা কি? কলয়েডটা হলো হাইড্রোফোইলিক সাবস্টেন্সেস, অনেক প্রিয় পদার্থ। এদেরকে তলানি আকারে পাওয়া যায়, কেলাসিত। অধিকাংশ এরা কি? কেলাসিত। সেডিমেন্টেশন আকারে এদেরকে পাওয়া যাবে, ক্রিস্টাল। প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে, হাইড্রোলাইসিস করলে, অ্যাসিড সহযোগে, ক্ষার সহযোগে, এনজাইম সহযোগে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। বহুবিধ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। প্রোটিন পানিতে, লঘু অ্যাসিডে, ক্ষার ও মৃদু লবণের দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত। এছাড়াও এতে সালফার, আয়রন ও তামা থাকতে পারে। অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্চিত হয়, এতে আণবিক গঠন পরিবর্তিত হয়। প্রোটিন সাধারণত তড়িৎধর্মী এবং তড়িৎ বিদ্যুৎ ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। বাফার দ্রবণটা কি? বাফার দ্রবণ তোমরা কেমিস্ট্রি থেকে ভালোভাবে বুঝে নিবা, তবে আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, এটা থেকে তোমরা আসলে বুঝবা। মানে বাফার এখানে এটা নিউট্রাল করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। সে দুটো রাষ্ট্র, একটা এ একটা বি, দুটো রাষ্ট্র, ধরে নাও তারা প্রতিবেশী, এবং ধরে নাও তাদের মধ্যে সম্পর্ক ভালো নয়, এরা একে অপরের বিরুদ্ধে সবসময় এরা হয়তো বা তাদের মধ্যে একটা মতের অনৈক্য লেগেই থাকে, এবং মনে করো যে এরা উভয় রাষ্ট্র পারমাণবিক ক্ষমতার অধিকারী। এখন কে কখন কাকে মারবে এটা নিয়ে সবাই তারা ব্যস্ত থাকে। এখন এই দুই প্রতিবেশী রাষ্ট্রের পাশে বা মাঝখানে যে কোনো একটি রাষ্ট্র রয়ে গেছে ছোটখাটো, তাদের তেমন শক্তিও নেই, ক্ষমতা কোনোটাই নেই, এবং পারমাণবিক অস্ত্রও নেই। তো যে কাউকে যদি ভুল করে মেরে দেয়, তাহলে ওই ছোট রাষ্ট্র যারা তারা ক্ষতিগ্রস্ত হবে। তখন তারা কি করে? মাঝখানে এসে দাঁড়িয়ে যায়, দুটো রাষ্ট্রকে অনুনয় বিনয় করে বুঝিয়ে তারা কি করে? উত্তেজনাটাকে প্রশমিত করে দেয়। এইখানে এই ছোট যে রাষ্ট্রটি কাজটা করলো, সেটাই বাফার স্টেট। এটাকে বলা হয় বাফার স্টেট, অর্থাৎ মাঝখানে মধ্যস্থতা করে এই যে উত্তেজনা, এটাকে প্রশমিত করে দিল, এই স্টেটটা হচ্ছে বাফার স্টেট। তো কেমিস্ট্রিতে এরকম কিছু যৌগ আছে, তাদের ভূমিকা রয়েছে, এরকম ব্যাপারগুলোকে নিউট্রালাইজ করে দেয়। তোমরা দেখবা, আমরা দরজায় অনেক সময় একটা দরজার ঠিক মাঝখানে কাঠের একটা ব্লক দিই। কেন দিই? বাতাস যখন আসে তখন ওই ব্লকটা দিয়ে দিলে আর বাতাসের কারণে দরজাটা বন্ধ হবে না এবং বারবার আঘাত করবে না। তাহলে এই আঘাত থেকে আমরা কি পাচ্ছি? রক্ষা পাচ্ছি। তাহলে ওই ব্লকটা কি করেছে? ওই ব্লকটা মূলত বাতাসজনিত কারণে দরজা যে দেয়ালের সাথে বা চৌকাঠের সাথে আঘাত করত, এর ফলে তোমার আমার মানে শব্দজনিত কারণে বিরক্তির সৃষ্টি করত, সেটা হচ্ছে না, এবং দরজাটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এই ব্লকটা বাফার ব্লক, ওই ক্ষতিকর ভূমিকাটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছ। প্রোটিনের মনোমার তো অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডের ক্ষারীয় গ্রুপ অ্যামিনোমূলক যেটাকে বলছি, অম্লীয় গ্রুপ কার্বক্সিল মূলক যেটাকে বলছি থাকে বলে এটি একই সাথে ক্ষারীয় এবং অম্লীয় উভয় গুণ প্রকাশ করে, এই জন্য একে অ্যামফোটেরিক প্রোটিন বলে। প্রোটিনের শ্রেণীবিভাগে আসো, ইসোরেশিয়া ইকোলাই। এর একটি কোষে 3000 ধরনের প্রোটিন থাকে। মানুষের দেহে প্রায় 1 লক্ষ ধরনের প্রোটিন আছে, যা ইকোলাইয়ের প্রোটিন থেকে আলাদা। প্রোটিনের বিশাল রাজ্যে শ্রেণীবিন্যাসের ভিত্তি বিভিন্ন প্রকার, জৈবিক কার্যাবলীর ভিত্তিতে শ্রেণীবিভাগ। প্রোটিন 2 ধরনের, যথা গাঠনিক প্রোটিন, এরা জীবদেহের বিভিন্ন অংশ গঠন করে, কোষ এবং টিস্যুর গঠনকে
সুদৃঢ় করে। এ ধরনের প্রোটিন ত্বক, চুল, শিং, খুর, অন্তঃকঙ্কাল, অস্থি ও তরুণাস্থি, যোজক টিস্যু ইত্যাদিতে পাওয়া যায়। উদাহরণ দেখো, কেরাটিন। কেরাটিনটা কোথায় পায়? ত্বক, শিং, নখ, খুর, পালক ইত্যাদিতে কেরাটিন থাকে, এটা একটি প্রোটিন। কোলাজেন, এটাও প্রোটিন। অস্থিতে পাওয়া যায় টেন্ডন। টেন্ডন হচ্ছে পেশি বন্ধনী, অর্থাৎ মাংসপেশিটাকে অস্থির সাথে জুড়ে রাখে যে গঠন, দড়ির মতো সাদা, এটি হলো টেন্ডন, বাংলা পেশি বন্ধনী বলে। লিগামেন্ট নয়, ভুল করবে না। লিগামেন্ট হলো অস্থি বন্ধনী, একটি অস্থিকে আরেকটি অস্থির সাথে জুড়ে রাখে। যোজক টিস্যু ইত্যাদিতে কোলাজেন পাওয়া যায়। ফাইব্রাইন, সিল্ক ও মাকড়সার জালে ফাইব্রাইন নামক প্রোটিন থাকে। স্ক্লেরোটিন, পতঙ্গের বহিঃকঙ্কাল। এই পতঙ্গের বহিঃকঙ্কালে স্ক্লেরোটিন নামক প্রোটিন পাওয়া যায়। কন্ড্রিন, তরুণাস্থিতে। তরুণাস্থি হলো নরম কোমল অস্থি বিশিষ্ট কিছু মাছ, যেমন হাঙর, শার্ক, এটাকে সোর্টফিশ, শার্কফিশ, এরপরে শাপলা পাতা যেটা ট্রাইগন, টর্পেডো, এগুলোতে রয়েছে আর কি। প্রিস্টিস, সেইন অস্থিতে পাওয়া যায়। গাঠনিক প্রোটিন দেখো, এরা জীবদেহে বিভিন্ন বিপাকীয় কাজে অংশগ্রহণ করে, এদেরকে নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন ও বলা হয়, যেমন এনজাইম, হরমোন, ভিটামিন এবং শ্বাস রঞ্জক ইত্যাদি। আমরা প্রোটিনের শ্রেণী বিভাগটাই পড়ছি। এই জায়গায় তোমরা একটু কারেকশন করে নিবা। এটি হচ্ছে গাঠনিক প্রোটিন, 1 নম্বর। এটি হচ্ছে গাঠনিক প্রোটিন। 2 নম্বরে এই জায়গায় একটু খেয়াল করো, এটা নাম্বার 2 হবে এবং এখানে হবে কার্যকরী প্রোটিন। এই গাঠনিকটার জায়গায় কার্যকরী পড়বা, এটা খেয়াল করো, ভুল করবা না। গাঠনিক প্রোটিন, এটি হচ্ছে গাঠনিক প্রোটিন, এটা 1, এটা 2 হবে এবং এখানে গাঠনিক প্রোটিন নয়, এটাকে কার্যকরী প্রোটিন হিসেবে পড়বা। যাই হোক, পড়লাম এরা জীবদেহে বিভিন্ন বিপাকীয় কাজে অংশগ্রহণ করে, এদেরকে নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিনও বলা হয়, যেমন এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক ইত্যাদি। এরপরে আসো আকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ। আকৃতি অনুযায়ী প্রোটিন 2 ধরনের, যথা তন্তুময় প্রোটিন, ফাইব্রাস প্রোটিন যেটাকে বলা হয়। যখন পলিপেপটাইড গুলো প্রোটিনের সমান্তরাল ভাবে একটি অক্ষ বরাবর সজ্জিত থাকে, তখন তা লম্বা তন্তুর আকার ধারণ করে। এমন আকৃতির প্রোটিনকে তন্তুময় প্রোটিন বলে, যেমন কেরাটিন, কোলাজেন, ফাইব্রিন ইত্যাদি। গ্লোবিউলার প্রোটিনে আসো, যেসব প্রোটিনের গঠন গোলাকৃতির হয় তাদেরকে গ্লোবিউলার প্রোটিন বলে। গঠন অনুসারে এবার আমরা শ্রেণীবিভাগটা দেখি। 4 প্রকার, যথা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি। দেখো স্ট্রাকচারটা দেখো, এই প্রাথমিক স্ট্রাকচার যে গ্লাইসিন, নাইল, ভ্যালিন, অ্যালানিন, সেরিন, সিস্টিন, থাইরোসিন, অ্যালানিন, এইভাবে এগুলো একটা অ্যামিনো অ্যাসিড। এটা প্রাথমিক স্ট্রাকচার। এই যখন তারা পাক খাচ্ছে, সেকেন্ডারি স্ট্রাকচার, এই দেখো আলফা হেলিক্স বলছে। টারশিয়ারি স্ট্রাকচার এরকম হয়, পলিপেপটাইড শিকল, এইভাবে তারা পলিপেপটাইড শিকল গঠন করে। এগুলি প্রোটিন। এই যে এটা হিমোগ্লোবিন প্রোটিন, এর স্ট্রাকচার 4টি স্তর। পলিপেপটাইড শিকল, কোয়াটারনারি স্ট্রাকচার। আশা করি বুঝতে পেরেছ। ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে, আধুনিক তত্ত্ব অনুসারে ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়, যথা সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিন, যে প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস বা ভাঙলে বা বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিডই পাওয়া যাবে, আর অন্য কোনো কিছু পাওয়া যায় না, তাকে সরল প্রোটিন বলে। দ্রবণীয়তার ভিত্তিতে সরল প্রোটিনকে 7 ভাগে ভাগ করা যায়। অ্যালবিউমিন, এসব প্রোটিন পানিতে সহজে দ্রবীভূত হয়ে ঘোলাটে দ্রবণ সৃষ্টি করে, তাকে অ্যালবিউমিন বলে। এরা পানিতে এবং লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। তাপ দিলে এরা জমাট বাঁধে, যব ও বার্লির অ্যামাইলোজ, ডিমের সাদা অংশে ওভাল অ্যালবুমিন, রক্তরস ও লোহিতের সিরাম অ্যালবিউমিন, দুধের ল্যাক্টোঅ্যালবুমিন, গম বীজে লিউকোসিন, শিম বীজে লিউমিনালিন, মাংসপেশির মায়ো অ্যালবিউমিন ইত্যাদি অ্যালবিউমিন প্রোটিনের উদাহরণ। গ্লোবিউলিন আসো, এই জাতীয় প্রোটিন পানিতে প্রায় অদ্রবণীয়, তবে লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। তাপে এরাও জমাট বাঁধে। বীজে এ ধরনের প্রোটিন বেশি থাকে, যেমন ডিমের কুসুম, ওভোগ্লোবিউলিন, রক্তরস, সিরাম গ্লোবিউলিন, চোখের লেন্স, ক্রিস্টালিন গ্লোবিউলিন, মাংসপেশি মায়োসিন গ্লোবিউলিন ইত্যাদি গ্লোবিউলিন প্রোটিনের উদাহরণ। শন, পাট, তুলা ইত্যাদি আঁশে অ্যান্ডেস্টিন, মটর বীজে লেগুলিন, চীনাবাদামে এরাসিন এবং আলুতে টিউবেরিন নামক উদ্ভিজ্জ গ্লোবিউলিন বিদ্যমান। গ্লুটালিন,
এরা পানীয় লবণে অদ্রবণীয়, লঘু অ্যাসিড বা লঘু ক্ষার দ্রবণে দ্রবণীয়, তাপে এরা জমাট বাঁধে না। শস্য দানায় এই জাতীয় প্রোটিন অধিক থাকে। গমের গ্লুটেলিন এবং চালের ওরাইজিনিন হলো গ্লুটেলিন প্রোটিনের উদাহরণ। টোলামিন, এরা পানীয় অ্যাবসলিউট ইথানলে 100% ইথানলে অদ্রবণীয়, কিন্তু 70 থেকে 80% ইথানলে দ্রবণীয়। হাইড্রোলাইসিস শেষে যে প্রোটিন প্রচুর প্রোলিন ও অ্যামোনিয়া উৎপন্ন করে তা প্রোলামিন। ভুট্টার জেইন, গমরাইয়ের গ্লিওজিন এবং জব বার্লির হার্ডিন প্রোলামিন প্রোটিনের উদাহরণ। এরা শুধু বীজে থাকে, প্রোলামিন তাপে জমাট বাঁধে না। হিস্টোনে আসো, এই জাতীয় প্রোটিন প্রাণীতে দ্রবণীয়, এদের মধ্যে বেশি পরিমাণে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড যেমন আর্জিনিন, লাইসিন থাকে। হিস্টোন প্রোটিন কি পরীক্ষায় আসে একটু দেখে নিও। এরা তাপে জমাট বাঁধে না, এদেরকে নিউক্লিয়াসে এবং নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়। উদাহরণ হিসেবে নিউক্লিয় হিস্টোনের নাম বলা যায়। প্রোটামিন, এরা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, এটা আরেকটি এমসিকিউ, এই সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনের জন্য। প্রোটামিনগুলো পানি, লঘু অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ। এতে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড যেমন আর্জিনিন বেশি থাকে। যাই হোক, এদেরকে নিউক্লিয়াসে পাওয়া যায় এবং নিউক্লিক অ্যাসিডের সাথেও দেখা যায়। প্রোটামিনে কোনো সালফার, টাইরোসিন, ট্রিপটোফ্যান থাকে না, এরা তাপে জমাট বাঁধে না। উদাহরণ, স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামক প্রোটামিন থাকে। স্ক্লেরোপ্রোটিনে আসো, এরা পানি, মৃদু লবণ দ্রবণে দ্রবণীয় নয়। প্রাণীদেহের হাড়, চুল, নখ, ত্বক সংযুক্ত সুতে প্রোটিন বেশি থাকে, যেমন শিং, নখ, খুর ও চুলে ক্যারাটিন, চামড়া কোলাজেন, হাড় টেন্ডন এই জাতীয় প্রোটিন। তো শেষ করার আগে ছোট্ট একটা বাড়ির কাজ, সরল প্রোটিনের শ্রেণীবিন্যাস লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে, অনলাইন ক্লাসের সাথেই থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।